দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ। আলোচনার জন্য আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন ডাক্তার ASM ফাতেহা আকরাম, তত্ত্বাবধায়ক টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা। এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে আপনারা ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার ফাতেহা আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শ্বাসকষ্ট নিয়ে আজ আলোচনা করব। সামনেই কিন্তু শীত আসছে এবং শীত আসলেই যারা শ্বাসকষ্টের রোগী আছেন বা যাদের এই ধরনের ডিফিকাল্টিজ রয়েছে, বিশেষ করে অ্যাজমা, হাঁপানি যাদের আছে, তাদের কিন্তু একটা চিন্তার ভাঁজ কপালে পড়েই যায়, যেহেতু তাদের এই সময়টাতে বেশি সমস্যা দেখা যায়। আমরা একটু শুরু করতে চাই, কখন আসলে আমরা বলবো যেটা শ্বাসকষ্ট হচ্ছে, কি করে বুঝবো? আসলে শ্বাসকষ্টটা আমরা বিভিন্নজন বিভিন্নভাবে দেখে থাকি। মূলত শ্বাসকষ্টটা হচ্ছে যে শ্বাস নিতে কষ্ট। এখন শ্বাস নিতে যখন কষ্ট আমাদের হবে তখন দেখা যাবে যে একজন বারবার ক্রমাগত জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, অথবা তার প্রচণ্ড রকমের কাশি হচ্ছে, অথবা তার দম আটকে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। এগুলো বিভিন্ন কারণে হতে পারে। যেমন যদি আমরা দেখি যে হাঁপানির যাদের শ্বাসকষ্ট আছে তাদের শ্বাসনালী যেটা আছে, সরু শ্বাসনালী, সেটা একটা সংকোচন হয়ে যায়। এর ফলে শ্বাস নিতে যে সমস্যাটা হয় তখন একটা বাঁশির মতো আওয়াজ আমরা শুনতে পাই। সে যখন জোরে জোরে শ্বাস নিতে থাকে তখন আমরা একটা হালকা শাঁসা চিচি আওয়াজ তার বুকের মধ্যে থেকে আসতে থাকে, এবং হচ্ছে সে ভায়োলেন্টলি কাশতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যাদের হার্টের রোগ আছে তাদেরও হচ্ছে ফুসফুসের পানি জমার কারণে শ্বাসকষ্ট হতে পারে, ফুসফুসে নিউমোথরাক্সের জন্য শ্বাসকষ্ট হতে পারে। বিভিন্ন কারণে একটা মানুষের শ্বাসকষ্ট হতে পারে। আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভয় পেয়ে গেলে বা অনেক ক্ষেত্রে দুশ্চিন্তার কারণেও অনেকে জোরে জোরে শ্বাস নিয়ে থাকে। অর্থাৎ অনেকগুলো কারণ আমরা শুনলাম দর্শকনার কাছ থেকে যে আসলে কতগুলো কারণ রয়েছে। তার মধ্যে আমি একটা কারণ উল্লেখ করতে চাচ্ছি, বাংলাদেশের যে আবহাওয়া জলবায়ু বর্তমানে আমরা জানি খুব দূষিত পরিবেশে কিন্তু আমরা থাকছি, এবং শ্বাস নেওয়ার জন্য কতটুকু যোগ্য এই পরিবেশ বা আমাদের ঢাকা শহরের যে আবহাওয়া এবং পরিবেশ রয়েছে সেটি। আমরা যদি আবহাওয়ার দিকে তাকাই তাহলে প্রথমে চলে আসবে বায়ু দূষণ। বায়ু দূষণের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে বাতাসে বিভিন্ন ধরনের পদার্থ বেড়ে যায়, যেগুলো হচ্ছে শ্বাসনালীর জন্য খুবই সংক্রমণ, এবং দেখা যায় যে শ্বাসনালীতে সেই পদার্থগুলো গেলে শ্বাসনালীর প্রদাহ বৃদ্ধি পায়। বিভিন্ন প্রদাহ বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের হাঁচি, কাশি, বিভিন্ন সমস্যা হতে পারে। আমরা যদি আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট নিয়ে চিন্তা করি তাহলে এটা শুরু হচ্ছে নাক থেকে, এবং নাক থেকে একদম আমাদের যে ভোকাল কর্ড পর্যন্ত যে আপার এয়ারওয়ে, এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রদাহ হচ্ছে। এই প্রদাহের একটা বড় কারণই চলে আসে যে আমাদের বাতাস বা আবহাওয়া, এবং দেখা যায় যে যখন সিজন চেঞ্জ হচ্ছে তখন হচ্ছে ভাইরাস অ্যাটাক হচ্ছে, এবং ভাইরাস অ্যাটাকের কারণেও হাঁচি, কাশি এগুলো বৃদ্ধি পাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে যাদের শ্বাসনালী বিভিন্ন পদার্থের প্রতি বিশেষ অনুভূতি প্রবণ, যেমন হচ্ছে বডি স্প্রে আছে বা বিভিন্ন ধরনের স্প্রে আছে, যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় মশার স্প্রেও যখন করে তখনও যে কেউ হাঁচি কাশি শুরু হতে পারে। আবার বাতাসে মানে বাইরে যখন বের হয়েছে তখন হচ্ছে গাড়ির ধোঁয়া, যেখানে সীসার পরিমাণটা অনেক বেশি, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ধোঁয়াতেও অনেকের কাশি শুরু হতে পারে। আচ্ছা, তো এই তো হলো কাশি শুরু হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে। তো একটু জানতে চাই, যদি তাৎক্ষণিক বা হঠাৎ করে কারো শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তখন তাৎক্ষণিকভাবে কি করা প্রয়োজন রয়েছে? এখানে অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে কাশি হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে তার শ্বাসকষ্টটা এতটাই প্রকট বা এতটাই খারাপ যে তার শরীরটা নীল হয়ে যাচ্ছে, তার বাতাসের অভাব বোধ হচ্ছে, যেটা আমরা তার সায়ানোসিস বা হাত পা বা ঠোঁট, নাক এগুলো নীল হওয়া দেখে আমরা বুঝতে পারি। এটাতে আমরা বুঝতে পারি যে তার বাতাসের অভাব হচ্ছে। তো এটা অনেক কারণেই হতে পারে। দেখা যায় যে হঠাৎ করে যদি কারো অ্যাজমা অ্যাটাক হয় তখন দেখা যায় যে শ্বাসনালীগুলো শুরু হয়ে আসে, এবং ক্রমাগত সে কাশতে থাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত নিতে থাকে, এবং দেখা যায় যে হাত পা নীল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় অ্যাজমা রোগীদের উচিত খুব দ্রুত হচ্ছে আমরা যেটা করি তাদেরকে ইনহেলার দিয়ে থাকি, তাদেরকে অক্সিজেন দিয়ে থাকি, যাতে তার শরীরে অক্সিজেনের স্যাচুরেশনটা যাতে ঠিক হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে কার্ডিয়াক প্রবলেম নিয়ে আছে তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে তাদের ফুসফুসের যে প্যারেনকাইমাটা, সেখানে বাতাসের বদলে পানি জমা হতে থাকে, কারণ তাদের হচ্ছে বাতাস যে রক্তটা তার ফুসফুসে এসেছে পরিশুদ্ধ হওয়ার জন্য, সেই রক্তটা আবার যে হার্টে ফিরে যাবে সেটা ফিরে যেতে পারছে না,
যেহেতু তার হার্টটা হচ্ছে শক্তিশালী না এবং তার ফুসফুসও তাকে সেভাবে সাপোর্ট দিতে পারে না। এই ধরনের কার্ডিয়াক ইডিমার ক্ষেত্রেও আমরা যেটা দেখি তার হচ্ছে শ্বাসকষ্ট হয় এবং হাত পা নীল হয়ে যায়। আচ্ছা, একটা প্রশ্ন এখানে যোগ করছি, যেহেতু হচ্ছে আমরা কার্ডিয়াক রিলেটেড ইস্যুস নিয়ে কথা বলছি, যদি কারো শ্বাসকষ্ট এবং বুক ধড়ফড়ের যে বিষয়টা দুটো যদি একসাথে হয় তখন আসলে কি করতে হবে? আমরা পরামর্শ দিই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, তাকে অক্সিজেন দেওয়ার জন্য, তাকে নেবুলাইজেশন করার জন্য। এবং দেখা যায় যে প্রত্যেকটা যারা পেশেন্ট, যারা অ্যাজমা পেশেন্ট, যারা কার্ডিয়াক পেশেন্ট, তাদের কাছে কিন্তু ওষুধ থাকে এবং তাদের কাছে ইনহেলার থাকে, তাদের কাছে পর্যাপ্ত ওষুধ নিয়েই তারা জার্নিতে বের হয়। আচ্ছা, আমি আপনার সাথে ইনহেলার নিয়ে আরও কিছু প্রশ্ন করব, যেহেতু ইনহেলার ব্যবহারের একটা নিয়ম আছে যেটা আমরা জানি, সেটা আপনি আমাদের দর্শকদেরকে জানাবেন। তবে সময় হচ্ছে একটি বিরতির, তারপর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ নিয়ে এবং কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার ফাতেহ আকরাম। আমরা আপনার সাথে কথা বলছিলাম শ্বাসকষ্টের নানান দিক বিদিক নিয়ে, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওনার প্রশ্নটি নিয়ে নিই, তারপর আবারও মূল আলোচনায় আমরা ফিরছি। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছেন এবং নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি রতন বলছিলাম, ঢাকা থেকে। জি রতন, শুনতে পাচ্ছি। আমার যেটা হয় সেটা হচ্ছে আমি কিছু খাওয়ার পর এরপরে যদি আমি আবারও খাবার খাই তাহলে তখন আমার শ্বাসকষ্টটা একটু বেড়ে যায়। তো এটার আসলে কারণটা কি, এটা যদি একটু জানান। আপনার কোনো প্রশ্ন আছে রতনের কাছে, তাহলে আপনি প্রশ্নটি করতে পারেন। খাওয়ার পরে কি কাশি হয়? কাশি হয় যখন শ্বাসকষ্টটা একটু বেড়ে যায় আর কি। তার আগে কি ঢেকুর উঠে বা হচ্ছে মানে কোনো প্রকার অ্যাসিডিটি আছে কিনা? অ্যাসিডিটি আর কি খাবারটার ধরনের উপর নির্ভর করে, যেমন হচ্ছে আমি যখন মানে কোন খাবার খাচ্ছি ওইটার উপর আসলে নির্ভর করে। ধরেন আমি যদি একটু টক জাতীয় খাবার খাই তাহলে হয়। আচ্ছা, আমরা আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা একটু ওনার উত্তরটি দিয়ে দিতে চাই যে খাবার খাওয়ার পর যে শ্বাসকষ্ট হওয়ার যে বিষয়টা, এটি হলে আসলে কি করবেন তিনি। আমরা আসলে অনেক ক্ষেত্রে দেখি যে কেউ কেউ খাওয়ার পরে মানে কাশি হচ্ছে, এটা একটা বিষয়। আরটা হচ্ছে যে কাশিও আছে বা শ্বাসকষ্টও আছে। তো দেখা যায় যে যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, মানে যাদের হচ্ছে অ্যাসিডিটি আছে, একই সাথে ঢেকুর উঠছে, ঢেকুর উঠে তাদের হচ্ছে ইসোফ্যাগাসে প্রদাহ হচ্ছে, ইসোফ্যাগাসের এটার কারণে দেখা যায় যে তার কাশি শুরু হয়ে যায়। এবং কাশির কারণে দেখা যায় যে এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা হচ্ছে আসলে গ্যাস্ট্রিক একটা রিফ্লাক্স, এটার কারণে অনেকের কাশি হতে পারে এবং এটা হচ্ছে ক্রমাগত অনেক দিন ধরে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করি, এন্ডোস্কোপি করে তারপরে হচ্ছে তাকে পরামর্শ দিই। যদি তার কোনো প্রকার আলসার পাওয়া যায় তখন আমরা তাকে হচ্ছে অ্যান্টি আলসারেন্ট বা সেই রিলেটেড ড্রাগ দিয়ে থাকি। আবার কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে যে ভরা পেটে খেয়েছে, ভরা পেটে খাওয়ার পরে তার একটু দম আটকানো ভাব হচ্ছে। এইসব ক্ষেত্রেও হচ্ছে কিছুটা এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজেরও কিছু সম্পর্ক আছে বা অ্যাসিডিটিরও সম্পর্ক আছে। তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে খাবার যেটা খাবে সেটা পরিমিত খাবে, অল্প অল্প করে খাবে। দেখা যায় যে একসাথে 2-3 প্লেট খেয়ে ফেললো, এরকম না করে সে আধা প্লেট খাবে। আবার যখন তার ক্ষুধা লাগবে তখন সে আবার সে আধা প্লেট খাবে বা সেভাবে খাবে, মানে একসাথে খাবে না। একসাথে খাবে না। খাবারে মানে নির্দিষ্ট কোনো খাবারে যদি কারো অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কি শ্বাসকষ্ট হতে পারে? এটা অবশ্যই হবে, কারণ হচ্ছে যে অ্যালার্জির সাথে আমাদের যে শ্বাসনালীর যে সংবেদনশীলতা সেটা জড়িত। তো দেখা গেছে যে কারো চিংড়ি মাছে অ্যালার্জি আছে, সুতরাং সে হচ্ছে যে চিংড়ি মাছের যদি ঝোলও খাই বা অল্প একটু চিংড়ি মাছও খাই, সঙ্গে সঙ্গে তার হচ্ছে অ্যালার্জি অ্যাটাক হবে, একই সাথে তার অ্যাজমা অ্যাটাকও হবে। এবং কারো এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। দেখা যাচ্ছে যে আমার হচ্ছে চিংড়িতে অ্যালার্জি নাই, কিন্তু আমার বাসা থেকে বলছে যে চিংড়ি খাওয়া যাবে না কারণ চিংড়ি খেলে শ্বাসকষ্ট হতে পারে। বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে একটা মানে প্রতিটা মানুষের অ্যালার্জি আলাদা। কারো হচ্ছে ডাস্ট অ্যালার্জি, কারো হচ্ছে চিংড়ি মাছে অ্যালার্জি হতে পারে, কারো পুঁইশাকে অ্যালার্জি হতে পারে। কারো যদি কোনো খাবারে কোনো অ্যালার্জিই না থাকে তাহলে সে সব খাবারই খেতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। সেটা কিভাবে বের করা সম্ভব যে আমার আসলে কোন খাবারে অ্যালার্জি আছে? সেটার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? অবশ্যই আছে, অ্যালার্জি টেস্ট আছে, কিন্তু দেখা যায় যে অ্যালার্জি টেস্ট ছাড়াই মানে রোগীরাই এসে কমপ্লেন করে যে আমি হচ্ছে চিংড়ি মাছ খেয়েছিলাম তারপরে আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে, আমি পুঁইশাক খেয়েছিলাম তারপর শ্বাসকষ্ট শুরু হয়েছে, আবার আমি কক্সবাজারে যে সি ফুড খাওয়ার পরে আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং গায়ে অ্যালার্জিও দেখা গেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে খাবারগুলো নিয়ে অ্যালার্জি আছে সেগুলোতে শুধু শ্বাসকষ্ট না,
তার হচ্ছে যে অ্যালার্জির অ্যাটাক সেটাও হবে এবং শ্বাসকষ্ট হবে, দুটাই একসাথে হবে। মানে অ্যাজমার যে অ্যাটাকটা সেটাও হতে পারে। সেটাও হবে। আচ্ছা, যদি এই ধরনের কোনো ধরনের দুর্ঘটনা ঘটেই থাকে, তাৎক্ষণিকভাবে তাহলে কি ওষুধ আছে যেটা খেয়ে ফেললে একটু হচ্ছে গিয়ে কোনো মানে ঝুঁকি যদি থাকে সেটা কমে নিয়ে আসা যায়? আমরা এই ক্ষেত্রে খুব দ্রুত স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি এবং পরামর্শ দিই দ্রুত হচ্ছে ইমিডিয়েট কোনো হসপিটালে বা কোনো হচ্ছে চিকিৎসা সেবা কেন্দ্রে যেয়ে তাকে স্টেরয়েড ইনজেকশন দিতে, অ্যানাফিলাক্টিক অ্যাটাকটাকে দ্রুত মেনটেনের জন্য, অথবা হচ্ছে কোনো স্টেরয়েড ড্রাগস খেতে, এবং সেটা হচ্ছে দ্রুত পরামর্শ নিয়ে খেয়ে ফেলতে। এবং এই ক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে ইমিডিয়েট অ্যান্টিহিস্টামিন জাতীয় খাবার, যেমন হচ্ছে বাজারে অনেক রকমের আমাদের কাছে এসেই হচ্ছে মন্টিলুকাস্ট আমরা দিই আর না দিই, রোগীরা এটা খেয়ে চলে আসে। আমরা রোগীকে অ্যান্টিহিস্টামিন কিছু দিই আর না দিই, তারা হচ্ছে এই সেট্রিজিন, লিভোসেট্রিজিন গ্রুপের ড্রাগগুলো তারা খেয়ে আসে এবং তারা এসে বলে যে এটা আমাকে ফার্মেসির দোকানদার সাজেস্ট করেছে বা এটা আমার আত্মীয় সাজেস্ট করেছে, তারা খেয়ে আসে। এবং অ্যালার্জি প্রতিরোধের জন্য কি ওষুধ খাওয়া লাগবে এটা আসলে আমাদের দেশের মানুষকে বলে দেওয়ার দরকার হয় না, তারা এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে খেয়ে চলে আসে। আমাদের কাছে আমরা যেটা দেখি যে তার হচ্ছে তার সমস্যাটা কতটা প্রকট, এবং সেটার উপর ডিপেন্ড করে তাকে আমরা স্টেরয়েড ইনজেকশন দিই বা আদার্স ম্যানেজমেন্ট আমরা দিয়ে থাকি। আচ্ছা, স্টেরয়েডটা তারপর দিয়ে থাকেন। আমি আরেকটু জানতে চাই যে কখন আসলে অক্সিজেন দেওয়ার প্রয়োজন আছে, যে এই রোগীকে অক্সিজেন দিতে হবে যদি তার শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে, বা সব ক্ষেত্রে কি অক্সিজেন দেওয়ার প্রয়োজন থাকে কিনা? আমাদের কাছে পালস অক্সিমিটার থাকে এবং বেশিরভাগ ইমার্জেন্সিতেই পালস অক্সিমিটার আছে, এবং রোগী যাওয়ার সাথে সাথেই তার অক্সিজেন স্যাচুরেশনটা দেখে ফেলছে ডাক্তাররা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং দেখা যাচ্ছে যে অক্সিজেন স্যাচুরেশন যখন ফল করছে, 95-এর নিচে চলে যাচ্ছে, 90-এর নিচে চলে যাচ্ছে, তখন আমরা সেভাবে অক্সিজেনটাকে অ্যাডজাস্ট করে তাকে দিয়ে থাকছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্টের রোগীরা আসলে আমরা দেখি যে তার হচ্ছে 100% স্যাচুরেশন আছে, তারপরে সে অক্সিজেন ডিমান্ড করছে। তো ডিমান্ডের ক্ষেত্রে আমরা অক্সিজেনটা তাকে দিই এবং তাকে হচ্ছে মেন্টালি আমরা বুঝাই যে আসলে তার অক্সিজেনটা দরকার নাই, বরং অক্সিজেন দিলে তার এটাতে আরও বেশি সমস্যা হতে পারে। এটা আসলে বোঝানোর জন্য আমাদের যে সময়টা লাগে, সেই সময়টা মেন্টাল রিলিভের জন্য আমরা ওইকে অক্সিজেনটা দিয়ে তারপরে বোঝানো শুরু করি। কিন্তু আমরা মূলত যেটা বলি সেটা অবশ্যই তার স্যাচুরেশনটা দেখতে হবে, স্যাচুরেশনের উপর ডিমান্ড করে তার অক্সিজেনটা দিতে হবে, সেটা হচ্ছে দেখে তারপরে অক্সিজেনের সিদ্ধান্তটা চিকিৎসকরা নিয়ে থাকেন। আচ্ছা, আমার আরও প্রশ্ন আছে, তবে আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে, তারপরে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ নিয়ে, এবং সাথে আছেন ডাক্তার আকরাম। ডাক্তার আকরাম, আমরা কথা বলছিলাম শ্বাসকষ্ট আসলে অক্সিজেন কখন নিতে হয় সেসব বিষয়ে। একটু জানতে চাই যে এই যে বর্তমানে মানসিক চাপ মানুষের মধ্যে বা দুশ্চিন্তা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে, তো দুশ্চিন্তা, মানসিক চাপ বা স্ট্রেস, এইগুলোর সাথে শ্বাসকষ্টের কি সম্পর্ক আছে? যখন মানুষের মানে প্রচণ্ড চাপ থাকে তখন হচ্ছে সে মনে করে যে তার এই চাপটা কমানোর জন্য তার অনেক বেশি বুক ভরে শ্বাস নেওয়া প্রয়োজন, এবং সে আসলে বুক ভরে শ্বাস নিতে পারছে না। আমাদের কাছে এভাবেই সে প্রেজেন্ট করে যে সে বুক ভরে শ্বাস নিতে পারছে না, কিন্তু সে এর জন্য দেখা যাচ্ছে খুব জোরে জোরে শ্বাস নেয়, একদম করে হচ্ছে শ্বাস নিতে থাকে। এবং এই যে জোরে জোরে শ্বাস নেওয়া, এই শ্বাস নেওয়ার কারণে দেখা যায় যে তার অক্সিজেন স্যাচুরেশন 100% হয়ে যায়, এবং তারপরও সে বলে যে তার ভিতরে হচ্ছে বাতাস যাচ্ছে না, কিন্তু আসলে হচ্ছে তার ভিতরে যথেষ্ট পরিমাণ বাতাস গিয়েছে। সে আসলে যে তৃপ্তিটা চাচ্ছে, বুক ভরে শ্বাস নেওয়ার তৃপ্তি, সে তৃপ্তিটা সে পাচ্ছে না। তো এটা আসলে এক ধরনের স্ট্রেস, এক ধরনের মানসিক যন্ত্রণা থেকে হতে পারে, অধিক চিন্তা থেকে হতে পারে, কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করতে না পারলে হতে পারে। তো এরা আমাদের কাছে যখন আসে তখন দেখা যায় যে খুব দ্রুত দ্রুত শ্বাস নিতে থাকে, এবং অতিরিক্ত অক্সিজেনের কারণে, অক্সিজেন ব্লাডে অক্সিজেনের ফ্লো বেড়ে যাওয়ার কারণে তার হাত পা একটু কুঁকড়ে আসে। তা আমরা তখন তাদেরকে রিল্যাক্স করার চেষ্টা করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে হচ্ছে যে আপনার অক্সিজেন ডিমান্ডটা ঠিক আছে। আমরা পালস অক্সিমিটার দিয়ে তাদের দেখিয়ে দিই যে আপনার আসলে 100% স্যাচুরেশন আছে, আপনার আসলে এখন অক্সিজেন লাগবে না, আপনি একটু জাস্ট রিল্যাক্স হন, আপনার আস্তে আস্তে আমরা বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করি। তো এভাবে আমরা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমাদের ঘুম পাড়ানোর জন্য ঘুমের ইনজেকশন দেওয়া লাগতে পারে, বা হচ্ছে তাকে কিছু মানসিক রোগের ডাক্তার কাছে যেতে পারে। আসলে তার শ্বাসকষ্টের সমস্যাটা তেমন নয়, তবে সেখানে যে দুশ্চিন্তা, সেখান থেকে যে একটা স্ট্রেস, মাথার মধ্যে যে একটা চাপ সে ফিল করছে, সেখান থেকে আসলে এই সিম্পটমগুলো সে দেখাচ্ছে। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই, রাতের বেলায় শ্বাসকষ্ট বেড়ে যায়, এমনটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, বা ফুসফুস যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু রাতের বেলায় রোগীদের ভিড়টা একটু বেশি থাকে। তো রাতের সাথে শ্বাসকষ্টের কি সম্পর্ক আছে? এখানে যখন আমরা অ্যাক্টিভ থাকি তখন আমাদের ফুসফুসটা অ্যাক্টিভ থাকে, আমাদের হার্টটা অ্যাক্টিভ থাকে। যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের সব কিছু রিল্যাক্স হয়ে যায়,
তো অ্যাক্টিভ অবস্থায় আমরা আমাদের ফুসফুসকে যেভাবে অ্যাক্টিভলি ম্যানেজ করছি বা হার্টকে যেভাবে অ্যাক্টিভলি ম্যানেজ করছি, আমাদের শ্বাসনালীকে অ্যাক্টিভলি ম্যানেজ করছি, সেটা তখন ঘুমের মধ্যে আমরা ম্যানেজ করতে পারি না। দেখা যায় যে যাদের হচ্ছে হার্টের যে আমরা যেটা বলি হচ্ছে বেজাল ইডিমা, আমাদের লাংসের নিচে যে নিচের বেজ অংশে যে পানি জমে থাকাটা, যেটা সাধারণত কার্ডিয়াক প্রবলেমের কারণে হয়, তারা তখন শুয়ে পড়লে সেখানে হচ্ছে তাদের, যখন আমি বসে থাকি তখন পানিটা ছিল নিচে, যখন শুয়ে পড়বো তখন পুরো ফুসফুসেই তখন হচ্ছে বেজ হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কার্ডিয়াক প্রবলেমের কারণে শ্বাসকষ্ট বাড়ছে। যারা অ্যাজমা রোগী তাদের দেখা যাচ্ছে যে আমাদের যে রক্তে কর্টিসলের পরিমাণ, যে তখন সেই পরিমাণটা তখন হেরফের হচ্ছে, আমাদের যে ফুসফুসটা ম্যানেজ করতে পারতো তখন সেভাবে ম্যানেজ হচ্ছে না। তো এই ক্ষেত্রে যারা হচ্ছে আসলে অ্যাজমার রোগী তাদেরকে আমরা বলে থাকি যে নির্দিষ্ট সময় তো তাকে ইনহেলার নিতেই হবে, এবং যদি রাত্রেবেলা কখনো তার হচ্ছে ঘুম ভেঙে যায়, কাশি শুরু হয়, তখন তাকে এক্সট্রা আরো 2 চাপ করে করে ইনহেলার নিতে হবে। একটু ইনহেলারের ব্যাপারে আমাদেরকে একটু বলেই দেন তাহলে, যে ইনহেলার নেওয়ার নিয়মটা আসলে কি, বা কতটুকু নিতে হয় একজন অ্যাজমা রোগীর ক্ষেত্রে, এবং সাধারণত যদি কারো শ্বাসকষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে কি ইনহেলার নেওয়া যাবে কিনা? আমরা সাধারণত বলি যে ডাক্তারের পরামর্শ নিয়ে ইনহেলার নিতে হবে। ইনহেলার তো বিভিন্ন রকমের আছে, আবার কিছু ইনহেলার আছে যে স্টেরয়েড ইনহেলার, আবার কিছু ইনহেলার আছে সেটা শুধু ব্রঙ্কোডাইলেটর, আবার কম্বিনেশনও আছে। তা আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ইনহেলার সকালে 2 চাপ নিবে, রাতে 2 চাপ নিবে, আর কিছু ইনহেলার যখনই সমস্যা হবে তখনই নিবে। এবং এগুলো 2 রকমের আছে, একটা হচ্ছে ক্যাপসুল ইনহেলার, সেটা হচ্ছে ক্যাপসুল মেশিনে ভরে সেটাকে ফুটা করে তারপরে মুখে নিয়ে করে টানতে হবে, আর কিছু হচ্ছে স্প্রে, চাপ দিলে হচ্ছে ধোঁয়া বের হবে, সেই ধোঁয়াটা যাতে ফুসফুসের মধ্যে যায়, জাস্ট ঠোঁটের সাথে লাগিয়ে নিয়ে চাপ দিয়ে এবার টান দিয়ে বুকটা ভরে রাখবে এবং হচ্ছে সে দমটা আটকে রাখবে মোটামুটি 5 থেকে 10 পর্যন্ত গুনে, তারপরে আস্তে করে সে ছাড়বে। এটা ইনহেলার নেওয়ার টেকনিক আছে, এবং এই টেকনিকটা ইউটিউবে এবং ফেসবুকে সব জায়গাতে অ্যাভেলেবল টেকনিক দেওয়া আছে ইনহেলারের। তো আমরা রোগীদেরকে নিজেরাও শিখিয়ে দিই এবং রোগীদেরকে বলি যে হচ্ছে ইউটিউব বা হচ্ছে যাদের ইনহেলার নেওয়ার প্রয়োজন নেই কিন্তু তারা শ্বাসকষ্ট অনুভূতি করছেন, যে ওই যে যেমনটি বললাম যে হচ্ছে তার মানসিক দুশ্চিন্তা আছে বা প্যানিক অ্যাটাক হয়, তারা নিজে থেকে সেই ইনহেলারটা নিয়ে ফেলেন, এতে কি কোনো ক্ষতি হতে পারে কিনা পরবর্তীতে? যারা সালবিউটামল ইনহেলার অতিরিক্ত নিয়ে থাকে তাদের তখন হাত পা কাঁপে, এটা একটা সমস্যা। তো আমরা হচ্ছে সবসময় সাজেস্ট করি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ইনহেলারটা নিতে, কারণ ইনহেলারটা তার আসলে দরকার কিনা সেটা হচ্ছে ডিপেন্ড করে। দেখা যায় যে কারো 10 দিনের জন্য দরকার, কারো 1 মাসের জন্য দরকার, কারো সারা জীবনের জন্য দরকার, এবং এই বিষয়গুলো আবার হচ্ছে কারো প্রয়োজন মুহূর্তে দরকার, হঠাৎ করে কাশি হলো তখন দরকার। তো এই বিষয়টা একজন রেজিস্টার্ড চিকিৎসকই নির্ধারণ করে দিবে যে কতটুকু সময় সেই ইনহেলারটা নেবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে একেবারে চলে আসছি। আমি ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই যে করোনার পর থেকে হচ্ছে মানুষের মধ্যে শ্বাসকষ্টের প্রবণতা একটু বেড়ে গেছে, এমনটা আমরা হচ্ছে জানতে পারি। তো আসলে কি করোনার সাথে শ্বাসকষ্টের কোনো সম্পর্ক আছে কিনা, বা কোভিডের জন্যই হচ্ছে ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, এটি কি সত্য কিনা? করোনার সময়তে আমরা যেটা পেয়েছি যে মানুষের ফুসফুসে ফাইব্রোসিস হতো, মানে হচ্ছে ফুসফুসের কিছু অংশে প্যারেনকাইমাগুলো নষ্ট হয়ে যেত। তো আমরা যেটা দেখেছি যে যারা করোনার কারণে ফাইব্রোসিস হয়েছে সেই ফাইব্রোসিসগুলো বেশিরভাগই রিকভারি হয়ে গেছে, এবং আমরা লাংসটা আগে দেখেছি যে 90% ফাইব্রোসিস, 80% ফাইব্রোসিস, সেগুলো পরে আমরা যখন এক্সরে করেছি তখন দেখেছি যে রিকভারিটা তাদের খুব প্রম্পট রিকভারি হয়েছে। যে রিকভারিটা আসলে আমরা হচ্ছে যারা যক্ষ্মার রোগী তাদের ক্ষেত্রে পাই না, তাদের হচ্ছে ফুসফুসটা নষ্ট হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়, সেটা আমরা করোনার ক্ষেত্রে পাইনি। তারপরে করোনা রোগী প্লাস হচ্ছে তার হচ্ছে অ্যাজমা আছে, অথবা তার আগে যক্ষ্মা হয়েছিল, বা হচ্ছে সে বিভিন্ন ধরনের ধূমপানের সাথে জড়িত, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে সমস্যাটা রয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আমাদের বিভিন্ন পরীক্ষা আছে, পরীক্ষা করে দেখে তার স্পাইরোমেট্রি করে আমরা আগে দেখি যে তার শ্বাসকষ্টের পরিমাণটা কতটুকু, এবং তাকে 6 মিনিট ওয়াক টেস্ট করা হয়, বা তাদের বিভিন্ন টেস্ট করে আমরা নির্ধারণ করি যে তারা আসলে হচ্ছে কী ধরনের ইনহেলার লাগবে, বা কী ধরনের ট্রিটমেন্ট লাগবে, বা কী ধরনের চেস্ট ফিজিওথেরাপি লাগবে, আমরা সেভাবে তাদেরকে সেই গাইডলাইনটা দিয়ে থাকি। আচ্ছা, অর্থাৎ হচ্ছে সেই গাইডলাইনটা দেওয়ার জন্য আপনাদের কাছে অবশ্যই আসতে হবে, তারপরে হচ্ছে সেই গাইডলাইনটা একটা রোগী পাবেন যে তার ইনহেলারের বা কোনো ওষুধের প্রয়োজন আছে কিনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।